আমি যদি কাছে গিয়ে বলি, ওগো কাছে এসো, এটা বলতে পারবো, কাছে এসো, হিরো তো এটা পারবে না। যারা আমাকে দেখলে এখন রেগে যায় যে এই লোকটাকে দেখিয়ে আমার বাবা মা পড়তে বসাতো, স্কুলে পাঠাতো, ঘুম পাড়াতো, গেছিলাম অভিনেতা হতে, সিনেমায় অভিনয় করবো, যা পাবো তাই করবো, কিন্তু হয়ে গেছি ভিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। সুমিতদা, প্রথমেই জিজ্ঞেস করি, প্রচন্ড গরম কলকাতায়, কেমন আছো? আহ সত্যি কথা বলবো, আমি ভালো আছি। আচ্ছা। হুম। মানে গরম কি তোমার পছন্দের? না, আমি ঘর থেকে বেরোই না। আচ্ছা। আমার 18 থেকে 19 ঘন্টা এসি চলে, এটা আমার সমস্ত বন্ধু বান্ধব সব জানে। গরমে এই মুহূর্তে প্রায়, সত্যি কথা বলতে, বড় ছবি নয়, যেমন ছোটখাটো বেশ কিছু ছবির অফার আসতেই থাকে। তো বেশ কিছু ছবির অফার এসেছিল, একটা ওয়েব সিরিজের অফার এসেছিল। আমি প্রথমেই জিজ্ঞাসা করছি শুটিংটা কোথায়। তো কেউ বললো মুর্শিদাবাদ, কেউ বলছে নদিয়া, কেউ বলছে মেদিনীপুর। তো আমি বললাম, বাবা নমস্কার, আমি নেই, আমার আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। বাড়িতে থাকার একটা কারণও আছে, একটা সুখের সংসার আছে তোমার। আমি এসেই যাদের দেখলাম। না না, সে তো আছেই, তাদের নিয়ে টাইম পাস হয়ে যায়। আমার 7টা বেড়াল, ওদের নিয়ে নানান রকম কাণ্ড চলছে। যদি ওদের নিয়ে আমি যদি ভিডিও করি, তাহলে লাখ কোটি কোটি ভিউজ হবে। ওর নানান রকম কাণ্ড সারাদিন চলছে, আমি খুব আনন্দে থাকি, মজা থাকি। আমার ঘরেই থাকে, এসিতে, বিছানার মধ্যেই থাকে। এখন কিছু ওয়েব ফিল্মস হচ্ছে, মানে বিভিন্ন চ্যানেলের, আমি চ্যানেলের নাম বলাটা ঠিক হবে না, কিন্তু সেই সব চ্যানেলে যে সমস্ত শিল্পীরা কাজ করছে, মাথা খারাপ হয়ে যাবে, মানে জাস্ট কথা হয়ে ছিটকে যাবে। এক একটা গল্প দেখার পরে, একটা ওয়েব সিরিজ দেখার পরে, এক একটা সিনেমা দেখার পরে আমি থম মেরে বসে থাকি, কি দেখলাম। সত্যি কথা বলতে এখন লোকে সিনেমা হলে যাওয়াটা, বিশেষ করে বাংলা সিনেমা হলে যাওয়াটা ছেড়ে দিয়েছে একটাই কারণে, যে প্রথম কথা দেখো, সিঙ্গেল স্ক্রিন একদমই প্রায় বন্ধ হয়ে গেছে। আর এই যে আইনক্স, আইনক্স গুলো যে আছে, সেখানে টিকিটের দাম প্রচন্ড দারুণ, এবং সব থেকে বড় কথা, বাইরে থেকে খাবার নিতে পারবে না। তুমি একটা ভুট্টা, সামান্য ভুট্টা কিনতে গেলে, এই কটা ভুট্টা তোমায় দেবে 250 টাকা দাম। ঠিক আছে, এক কাপ কফির দাম 150 টাকা, একটা এইটুকু জলের দাম 40 টাকা। তোমার ওখানে একটা লোক যাবে, তো গেলে একা তো যাওয়া যায় না, বন্ধু বান্ধব, ফ্যামিলি নিয়ে যেতে হয়। তো সেইখানে তারা যখন পৌঁছচ্ছে, একটা সিনেমা দেখতে 4 জন যদি যায়, তাহলে মিনিমাম, যত কম হোক, 1,000 টাকা গুনে দিয়ে আসতে হবে। তো কেন যাবে ভাই হলে? বাংলা সিনেমা দেখতে যাবো, একটা একটা 1,000 টাকা, 1,000 টাকা অনেক। আগে মানে সিনেমা দেখার চল ছিল আমাদের সময়, যে সময় আমরা টানা সিঙ্গেল স্ক্রিনে প্রচুর ছবি করেছি, মানে বহু যুগ ধরে। আমি তো প্রায় 40 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে। তো আমি স্বর্ণযুগ দেখেছি, আবার পড়ে যাওয়া যুগ দেখেছি। আমি 1981 সালে সিনেমা এসেছি, তখন ছোট ছোট ক্যারেক্টার করতাম, সেভাবে ছিল না। তারপরে একটা সময় গিয়ে আমি শয়তান বলে একটা ছবিতে ব্রেক পেলাম, সম্ভবত 1988 সালে। তারপরে তোমার রক্তে আমার সোহাগ, তারপরে দাঙ্গা, বিশ্বাস অবিশ্বাস, স্বপন সাহার সঙ্গে আলাপ হলো, স্বপন সাহার বিভিন্ন ছবিতে কাজ পেলাম। করতে 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 একটা ছবি পেলাম, কেঁচো ঘুরতে কেউটে, যে ওটা আমরা নাটক করতাম। তো সেই নাটকে, নাটকটা যখন আমরা করতাম, ঘর জামাই নাম ছিল, চিরঞ্জিত চক্রবর্তীর পরিচালনায় ছিল, তার লেখা। তো বিভিন্ন হলে আমরা করেছি প্রায় 500 নাইট। প্রথমে স্টার থিয়েটার দিয়ে শুরু হয়েছিল, তারপর কাশী বিশ্বনাথ, তারপর বিশ্বরূপা। তারপরে আমরা ওয়ান ওয়াল হিসেবে করেছি সারা গ্রাম বাংলায়, প্রায় 500-র উপরে নাইট আমরা এটা নাটক করেছি। তো তারপরে চিরঞ্জিত দা বললেন যে, আমাকে আলোচনা করলেন যে, চল সুমিত, আমরা না এটা ছেপে দিই, ডাবল ক্যামেরা দিয়ে একটা সিঙ্গেল সেট করে, ছোট্ট একটা, 2-3 দিন লাগবে শুট করতে, দুটো ক্যামেরা চালাবো একসঙ্গে, আমাদের তো সব নাটকের ছেলে মেয়ে, একবারে ওই যতক্ষণ ফিল্ম চলবে অদ্ভুতভাবে হবে, কোনো কাটস হবে না, চলতে থাকবে, একটা ক্যামেরা ফলো ফলো, ওইভাবেই ওই ফরম্যাটে হলো, একটা সিঙ্গেল সেট হলো, একটা ক্যামেরা চাপানো হলো ট্রলির উপরে। শঙ্কর গুহ বলে ক্যামেরাম্যান ছিলেন, মারা গেছেন তিনি। আর আরেকটা ক্যামেরা ফিক্স বসানো থাকতো। এবার দুটো রোল চাপানো হতো, 16 BL ক্যামেরায় শুটিং হয়েছিল। পুরো চলতো, চলে যেখানে কাট হতো, দুটো রান আউট হয়ে গেল, আবার দুটো ফিল্ম চাপানো হলো, একটু আগে থেকে আমরা দৌড়তাম। আমরা প্রথম দিন, বলতে গেলে মানে ফার্স্ট ডেতে আমাদের শুটিং শেষ হয়ে গেছিল 70%। ফার্স্ট ডে আমাদের ড্রামা পোর্শন শেষ হয়ে গেছিল। আমরা উৎপল দত্তকে নিয়েছিলাম স্পেশাল রোলে, একটা একটা ক্যারেক্টারে। উৎপল দত্ত তার কিছুদিনের মধ্যেই মারা যান, তিনি ডাবিংও করে যেতে পারেননি। তো উৎপল দত্তের দিনটা, আর সত্য বন্দ্যোপাধ্যায়কে নিয়েছিলাম আমরা। তিনি তারটা শ্যুট হয়েছিল, মানে প্রপার শুটিং যেরকম হয়, সেটার জন্য পুরো একটা দিন লেগেছিল। আর বাকি আমাদের টোটাল শুটিংটা শেষ হয়ে গেছিল 2 দিনে, মানে মোট 3 দিনে শেষ হয়ে গেছিল। তারপরে গান 2 দিন,
এক একটা গান, দুটো গান বোধহয় একদিনে, আর দুটো গান একদিনে, মানে মোট 5-6 দিন না 7 দিনের মধ্যে আমাদের টোটাল শুটিং শেষ। আর খুব সামান্য টাকায় বিক্রি হয়েছিল, সামান্য টাকা লেগেছিল তৈরি হতে। তো তখন আমরা বলি ঠিক আছে চলবে, কিন্তু সেই ছবিটা 75 সপ্তাহ সুপারহিট, 75 উইকস। তো তখন মানে আহ, মাথা খারাপ হয়ে গেছিল আমাদের, যে এরকম এখনো মেগা হিট, ছবিটা এখনো হিট। তো সেই ছবিটার পরে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তো তারপর একটু কিছুদিন, কিছু সময় দেখেছি যে বাংলা ছবি আবার একটু খারাপ দিকে গেছে, হিন্দি ছবিও তখন মানে ছবির বাজারটাই একটু খারাপ ছিল। তারপরে আবার রমরমা হয়েছে, আবার মানে মিঠুনদার হাত ধরে যখন মানে স্বপন শাহ আর রঞ্জন চৌধুরী দুজনে মিলে ছবি করছেন, তখন এই দুজনের ছবি চলছিল। তারপরে চলতে 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 মিঠুনদার সঙ্গে স্বপনদার ছবি করা শুরু করলেন, গুরু বলে একটা ছবি, প্রথম ছবি আমাকে নিলেন মেন ভিলেন ওখানে। তারপরে আরো আমার জায়গা হলো, তারপরে মিঠুনদার সঙ্গে প্রায় 17-18টা ছবি করেছি সেই সময়, বুম্বাদা, তারপরে তাপসদা, তাপস পাল ইত্যাদি। ইতিমধ্যে এলেন জিৎ, তারপর দেব, এরা পরপর পরপর এলো, তাদের সঙ্গে ছবি করলাম, মানে প্রচুর ছবি করেছি, এবং সেই প্রত্যেকটা ছবি হলে নামা মানে হিট, সুপার হিট। ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস, এরা ম্যাক্সিমাম এইসব ছবিগুলো করতেন। তো সুপার হিট সেই ছবির বাজার এখন আর নেই, নেই মানে নেই। একটা কথাই বলবো যে সিঙ্গেল স্ক্রিন, মানে সিঙ্গেল স্ক্রিনকে ফেরাতে হবে। সিঙ্গেল স্ক্রিন মানে সিঙ্গেল স্ক্রিনের হাউস আবার তৈরি করতে হবে। সেই হাউসগুলো বন্ধ হয়ে গেছে, প্রায় 60% হল বন্ধ হয়ে গেছে। সিঙ্গেল স্ক্রিন ছাড়া গ্রাম বাংলার দর্শককে তো পাওয়া যাবে না, গ্রাম বাংলায় তো আর আইনক্স নেই। আমি তো স্টেজে দাঁড়িয়ে বলি যে এইখানে যা দর্শক আছে, এই কটা টিকিট যদি একটা বাংলা ছবিতে বিক্রি হয়, তাহলে বাংলা ছবির প্রডিউসাররা, ওই প্রডিউসারটা আবার ছবি করবে। মানে একটা ছবি করতে গিয়ে প্রডিউসার একটা ছবি করতে গিয়ে আর মানে সেকেন্ড ছবিটা করে না, কারণ তার পয়সা ফেরত আসে না। খুব সত্যি কথা, বাংলা সিনেমা থেকে খুব রেয়ার পয়সা ফেরত আসে। আর এই যে মাচা শো বলছিলাম, এই যে মাচা শো হয়, সমস্ত শিল্পীরা মাচা শো করে ম্যাক্সিমাম তাদের জীবিকা নির্বাহ হয়, একদম পরিষ্কার কথা বলছি। আমার সঙ্গে কেউ ডিফাই করবে, সিনেমা বা সিরিয়াল থেকে যে টাকাটা রোজগার হয়, তাতে একটা ল্যাভিশলি বা একটা মোটামুটি ভাবে সুন্দরভাবে আজকের লাইফ চালানো যায় না শিল্পীদের। ওই তাদের মাচায় যেতেই হবে। মাঝখানে হঠাৎ ট্রেন্ড এলো আতেল ছবি করার, মানে আমার খুবই এটা আপত্তি, আতেল ছবি করার একটা ট্রেন্ড এলো, তাই বিভিন্ন জায়গায় বলেওছি। তার জন্য দু চারটে আমি ফোনও পেয়েছি সেরকম, যে কেন এই সমস্ত কথা তুমি বলছো। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে একটা ছবি মাসালা হতে হয়, মানে একটা সুন্দর গল্প থাকবে, নিটোল গল্প, প্রথম কথা নিটোল স্ক্রিপ্ট, চোখা ডায়লগ শুনে ভালো লাগবে, এবং পুরো ছবিটা একটা লজিক্যালি হবে, এবং তাতে একটু নাচ গান থাকবে, একটু মারামারি থাকবে, একটু কমেডি থাকবে, আনন্দ থাকবে, হাসি ঠাট্টা থাকবে, সব মিলিয়ে একটা ছবি দেখলাম, ভালো লাগলো। তুমি বলছিলে না যে যে সময় কাজ করে এসছো, সে সময় স্বপন সাহার কথা বলি, যদি অঞ্জন চৌধুরীর কথা বলি, যদি তাদের ছবি সে সময় সিঙ্গেল স্ক্রিনগুলোতে রমরমিয়ে ব্যবসা করেছে। এখন যেই ধরনের ছবি, যেই ছবিগুলো হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে, কোনো স্ক্রিনে জায়গা পাচ্ছে, কোনো স্ক্রিন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, মাল্টিপ্লেক্সের অবস্থাও খারাপ, তুমি যেটা বললে। মানে কোথায়, মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা খুব সত্যি কথা, একদম পরিষ্কার সত্যি কথা, সমস্যাটা হচ্ছে যে ভালো নিটল গল্প করতে হবে। আমরা আমরা কোনো একটা জায়গায় কিছু ল্যাক করছি, কিছুটা মিস করছি, যে আহ, কিছু একটা এমন ভেবে ফেলছি যে এইটা বোধহয় চলবে, কিন্তু সেটা হয়তো চলবে না। আমাদের খুঁজে দেখতে হবে, বিশেষ করে বাংলা ছবির পরিচালক এবং বাংলা ছবির প্রযোজক, এদের খুঁজে বার করতে হবে যে কোন কোন ছবিগুলো চলেছে। খুব সত্যি কথা আমি যদি বলি, 3 ইডিয়টস এখনো দেখতে বসলে, আমি যদি ছবিটা বোধহয় আমি 100 বার দেখেছি, আবার দেখতে বসলে পুরোটা দেখবো। এবং যেখানে যেখানে চোখে জল বেরোচ্ছে সেখানে সেখানে চোখে জল বেরোবে, যেখানে যেখানে হই হই আসে সেখানে হই হই করে হাসবো, হাসতে হাসতে পেটে ব্যথা হবে। আমি যদি আবার পিকে দেখতে বসি, আমি যদি তারে জমিন পর দেখতে বসি, আমি শুধু আমির খানের কথা বলছি, এরকম শাহরুখ খানের ছবি কিছু আছে, বা সালমান খানের বেশ কিছু ছবি আছে, যে ছবিগুলো বহু, কেন তুমি শোলে ধরো, আজকেও যদি শোলে দেখতে বসি, শোলে দেখতে বসে যাই, দেখতে থাকি। খল চরিত্রে অভিনয়, যদিও তুমি খল চরিত্রের বাইরেও অভিনয় করেছো, সুমিতা, প্রথম যখন তোমার কাছে এরকম চরিত্রের অফার আসে, কি মানে তোমার মাথায় কি এসেছিল? দেখো, আমি প্রথমে সত্যি কথা বলতে, কেউ তো আর ভিলেন হতে চায় না, বাস্তব জীবনেও চায় না, সিনেমাতেও চায় না, কোথাও ভিলেন হতে কে চায়? হিরো হলে হিরোইনের সঙ্গে প্রেম করা যায়, হিরো হলে বিভিন্ন জায়গায় তোমার
এই হিরোরা কি সুন্দর বিদেশে গান করতে যায়। হিরোদের ব্যাপারই আলাদা, আর হিরোদের সবসময় টাকা বেশি পাওয়া যায়, হিরোদের লোকে ভালোবাসে বেশি, ভিলেনদের তো ভালোবাসে না। এবার ঘটনা কিছুটা হচ্ছে আমার ফেসে হিরো যায় না, পরিষ্কার। এবং আমার যে চোখ, আমার যে এক্সপ্রেশন, তো সেইটা কি আর একটু ডেভেলপ করলাম, দেখলাম যে ভিলেনটাই আমাকে স্যুট করবে। আর ভিলেনের দুটো দুটো বলা যায়, আমি কোনো হিরোইনকে আমি যদি কাছে গিয়ে বলে, ওগো কাছে এসো, এটা বলতে পারবো, কাছে এসো, হিরো তো এটা পারবে না, আমি তো এটা পারবো, আমি তো এই দুটো পারবো, তাই না? তো দুটো অপশন আছে আমার কাছে। আমি হিরোর মতো বলতে পারবো কাছে এসো, তুমি আমায় ভালোবাসো, চলো ফুচকা খেতে যাবো, চলো সিনেমা দেখে আসি, আর যদি না হয় চল তোকে দেখে নেবো, এটাও বলতে হবে। হিরো পারবে না এটা বলতে। আর ভিলেন চরিত্র, সত্যি কথা বলতে, অন্ধকার থাকলে তবে আলো ফোটে, তাই না? অন্ধকারে মধ্যে আলো জ্বালালে আলোটা দেখা যায়, তো অন্ধকার না থাকলে আলোর তো কোনো গুরুত্ব নেই, কিছু নেই। তার ভিলেন ঠিক না। সত্যি কথা বলতে আমার কাছে ভিলেন চরিত্র যখন আসে, চরিত্রগুলো তো বাস্তব থেকে নেওয়া, সমাজ থেকে নেওয়া। তো সমাজে কারা ভিলেন, মানে কি 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 ভিলেন হয়, সেটা তো যারা লেখে তাদের মধ্যে তারা লিখে তুলে ধরে যে এইগুলো ঘটছে সমাজে, এরা ভিলেন আর এরা হিরো, এরা মানুষের জন্য ভালো কাজ করে, এরা মানুষের জন্য খারাপ কাজ করে। তো সেই ভিলেনটা কেমন সেটা আমি করে দেখাই। আমি তো শিল্পী, আমি ছবি আঁকি। আমি না কিরকম অদ্ভুত ভাবে ওই স্রোতে নদীতে নৌকো ছেড়ে দেয় না, নৌকোটা যেমন যেমন যায়, আমিও সেরকম ওই চলতে চলতে ভিলেন হয়ে গেছি, ভিলেনের চরিত্রে অভিনেতা হয়ে গেছি। আমি নিজে ভেবে কিছু করিনি যে ভিলেন হবো বা হিরো, এরকম এই গেছিলাম অভিনেতা হতে, সিনেমায় অভিনয় করবো, যা পাবো তাই করবো, কিন্তু হয়ে গেছি ভিলেন। খল চরিত্রে অভিনয় করতে করতেই যে দুষ্টু লোক এরকম শুনতে হয়েছে কথা। ক্যা বলে, আমি আজ থেকে ধরো যখন মোটামুটি আমার প্রতিষ্ঠা হয়ে গেছে, 92 সালে কেচগড় থেকে উঠে রিলিজ হয়েছে, মোটামুটি ধরো তারপর থেকে যে সমস্ত ছবিগুলো করেছি সেগুলো তো ভয়ঙ্কর চরিত্র করেছি। তো আজকে 2024, 1996-97 সাল থেকে, তোমার এখন যা বয়স, তোমার কত হবে ম্যাক্সিমাম, 28-30, যাই হোক, তো এই বয়সের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, খাওয়া দাওয়া, উম, পড়তে বসা, তারপরে তোমার বায়না না করা, তাদের বাবা মা আমাকে দেখিয়ে ব্ল্যাকমেল করতো। এখানে 50-50 कोस दूर गांव में जब कोई बच्चा रोता है तब उसकी माँ कहते हैं बच्चे सो जा नहीं तो गब्बर सिंह आ जाएगा। তো এক বাচ্চা কে লিয়ে উসকি মা कहते थे। আমি মানুষ করেছি লিটারালি, এটা যারা দেখছে তারা বলছে হ্যাঁ আমি 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 ভয় পেতাম, আমি ভয় পেতাম, এই বলছে, আমি জানি, এটা যারা দেখছে। আমি মানুষ করেছি, তুমি বিশ্বাস করবে না, কমসে কম 8 থেকে 10 কোটি বাচ্চা যারা এখন বড় হয়েছে, যারা আমাকে দেখলে এখন রেগে যায় যে এই লোকটাকে দেখিয়ে আমার বাবা মা পড়তে বসাতো, স্কুলে পাঠাতো, ঘুম পাড়াতো, এই তাদের ব্ল্যাকমেল করতো আমাকে দেখিয়ে, মানে আমার ছবি দেখাতো। তখন ভিসিআর এ ছবি তুলতো, ভিসিআর এ ছবি চলতো, ভিসিআর এর ছবিটা পজ করতো, করে ক্যামেরায় ছবি তুলে সেটা প্রিন্ট করে বড় করে দেখা, দেখ খেতে বসবি নাহলে এটাকে ধরিয়ে দেবো, আমার ছবিটা এরকম কোন একটা ছবি তুলতো, তুলে সেই সমস্ত দেখাতো। তো সেই কারণে আমাকে দেখে আমি পার্সোনালি মিট করেছি, আমাকে দেখে বলেছে আপনাকে দেখে প্রচুর ভয় পেতাম 7-8 লাখ। আমাকে আপনাকে না দেখলেই আমার খুব ভয় লাগে, আপনাকে না ছোটবেলায় খুব ভয় পেতাম। এটা এটা যে আমি কতবার শুনেছি, কিভাবে শুনেছি তার ঠিক নেই। এই লোকটাই, এই যে খল চরিত্রে যাকে রূপলী পর্দায় দেখেছে দর্শকরা, এই লোকটা বাড়িতে কেমন? বাড়িতে মেয়ে আছে, তার একটা সংসার রয়েছে, বাড়িতে কতটা ভয়ঙ্কর খুব তুমি? মিষ্টি, তাহলে তো আমার বউয়ের ইন্টারভিউ, মেয়ের ইন্টারভিউ নিতে হবে। আমার মেয়ে আমাকে কোনোদিন ভয় পায়নি, আমার মেয়ে আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার মেয়েকে অন্তত, মেয়েকে জিজ্ঞাসা করলে এক্ষুনি পাওয়া যাবে যে আমার মেয়েকে অন্তত 10,000 লোক জিজ্ঞাসা করে, তোর বাবাকে তোর ভয় লাগে না? বলে ওমা ভয় লাগবে কেন, আমার বাবা তো। আর আমার বউয়ের তার তো উল্টো কেস আর কি, জানোই সব ক্ষেত্রে সব সংসারে যেটা হয় আর কি, মানে আমাকে ভয় পাবে কি, উল্টোই। যাই হোক, সমিতা, আক্ষেপ কাজ করে এই যে হিরো হতে এসে ভিলেন হয়ে এই গেলে? কারেক্ট প্রশ্নটা করেছে, এতক্ষণে কারেক্ট প্রশ্নটা করেছে। আক্ষেপ কাজ করে হিরো হতে এসে ভিলেনের জন্য নয়, আক্ষেপ কাজ করে এখনো পর্যন্ত মন মতো চরিত্র পেলাম না, কেউ দিল না একটা ভালো ডায়লগ,
ফাটিয়ে ডায়লগ বলবো, একটা গুছিয়ে ডায়লগ বলবো, একটা ক্যারেক্টার দেবে, হোক সেটা ভিলেনই হোক, চলো ভিলেন দাও। আমি ভিলেন করেছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিলেন করেছি, দারুণ বলার মতো ভিলেন করেছি, যুদ্ধ সিনেমায়, ঘাতক সিনেমায়, এমএলএ ফাটাকেষ্ট সিনেমায়, তারপরে এই কেঁচো খুঁড়তে কেউটে সিনেমায় প্রচুর করেছি আমি। এখনো পর্যন্ত আমার সেই কেঁচো খুঁড়তে কেউটেই দাঁড়িয়ে আছে, আজ থেকে 30 বছর আগের ছবি। তো সেই ছবিটাই এখনো দাঁড়িয়ে আছে। আর আমাদের অভিনেতা, নাম ধরে, সরি, চিরঞ্জিত চক্রবর্তী, তিনি একটা অভিনয় করেন। চিরঞ্জিত চক্রবর্তী একটা চরিত্র, তো চিরঞ্জিত চক্রবর্তী একটা চরিত্র, তা আমি যদি চিরঞ্জিত চক্রবর্তীটা করি, হ্যাঁ, তাহলে তোমায় যদি বলি, পারমিতা দেখো তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, ঠিক আছে, কিন্তু একটা কথা কি তুমি জানো, এই যে সমাজ, এই যে সংসার, এখানে খুব একটা ভালো লোক নেই পারমিতা, নেই, ঠিক আছে। চিরঞ্জিত চক্রবর্তী যদিও, মানে উনি যেভাবে বলেন, সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। তো তার চরিত্রটা আমি করছি। আবার যদি তুমি বলো অমিতাভ বচ্চন একটা চরিত্র, সেটা যদি আমি তোমায় বলি, ए परमिता, तुम क्या बोलते हैं, इंटरव्यू ले रहे हैं मेरा, बहुत कुछ है मुझे बोलने का, मालूम बहुत कुछ, लेकिन वक्त नहीं है मेरे पास, वक्त नहीं है, और तुम मेरा इंटरव्यू ले रहे हैं, बात करता है। চরিত্র ভালো চরিত্র দেয়নি গো আমাকে। প্রশ্নের উত্তর পেয়েছো? আক্ষেপ, জানি না বেঁচে থাকতে থাকতে পাবো কিনা। বাংলাদেশের ক্যাপ্টেন খান ছবিতে যখন কাজ করেছো, সে সময় এই আক্ষেপটা কাজ করেছে, মানে এই অভাবটা বোধ করেছো? হ্যাঁ, ক্যাপ্টেন খানে আমাকে নিয়ে গেছে একটা ভিলেন, আর ওখানে বাংলাদেশে সেইভাবে ডায়লগও ছিল না। একটা ওই বুবলি ছিল হিরোইন, তাকে তুলে নিয়ে আসা, তাকে একটু টর্চার করা, তারপরে সাকিবের কাছে মার খাওয়া, মাঝখানে একটু সাকিবের সঙ্গে 2-3টে সিন, সেরকম কোনো চোখা ডায়লগ বা এরকম সেরকম কিছু ছিল না। বাংলাদেশ থেকে এখন আর কাজের কোনো কথাবার্তা এসছে? না, এখন সেইভাবে কোনো অফার আসেনি আমার কাছে। মাঝখানে দুটো এসছিল, কিন্তু চরিত্রও পছন্দ হয়নি, বা ব্যবস্থাপনা বা ইত্যাদি পছন্দ হয়নি। আমি চিনি না খুব একটা, চেনাশোনা লোক লাগে তো। সব শিল্পীরা অনেকেই বলে থাকেন যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলাটাও একটা অধ্যাবসায়। এটা হয় সুমিতদা? হ্যাঁ, আয়নার সামনে নিজেকে দেখা যায় না, ওটা তো প্র্যাকটিস, ওটা তো অভিনয়ের একটা হুম। ওয়ার্কশপের অঙ্গ একটা, যে আয়নার সামনে দাঁড়িয়ে এরকম বলো, মানে নানান রকম অ্যাক্টিং প্র্যাকটিস আছে। সত্যি কথা বলতে আমি প্রায় 30 বছর হয়ে গেল আমি অভিনয়ের শিক্ষকতা করি। আমি একদম সেই কুচবিহার থেকে, শিলিগুড়ি থেকে, মুর্শিদাবাদ, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, বিভিন্ন স্কুলে পড়িয়েছি, বিভিন্ন সময় অ্যাক্টিং ক্লাস করিয়েছি। এটা এটা মানে ধরো খুব সহজ আর কি, মানে অভিনয় শেখার এইটা, ক্যামেরা, আয়নার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বিভিন্ন রকম এক্সপ্রেশন, ধরো একটা কথা শুনুন বলে একটা কথাটা আছে, শুনুন, তো সেই কথাটা কতভাবে বলা যায়, তাই না? আমি তোমায় বলি, শুনুন, 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 নানা রকম ভাবে বলা যায়। তো এইটা তুমি তুমি এই যে করছো, আমি যেটা করলাম তুমি দেখতে পেলে, তো এটা তো আমাকেও দেখতে হবে আমি কি করছি। হুম, হুম। এখনকার দিনে সুবিধা আছে, এখন সব এই যে সামনে ক্যামেরা ধরে সেলফি ধরে এখন নিজে ওটা আবার ক্যামেরা চালিয়ে করা যায়। তো তখনকার দিন আমাদের সময় তো ছিল না, আমাদের ওই আয়নাটাই ভরসা ছিল, আয়নায় দিয়ে প্র্যাকটিস করতাম। এবং প্র্যাকটিস বন্ধু বান্ধবদের বলতাম, দেখতো এটা এই ডায়লগটা তুলেছি কেমন লাগছে, এই প্র্যাকটিস এটা করছি কেমন লাগছে, করেছি। শেষ প্রশ্ন করব, স্বপ্নের চরিত্র। খুব সত্যি কথা বলবো, অনেস্টলি, স্বপ্নের চরিত্র এখনো পর্যন্ত আমি পাইনি, হুম। এবং সেটা এক্স্যাক্টলি কি সেটাও আমি জানি না। সেটা হয়তো কোনো লেখক জানেন, যে আমাকে দিয়ে আমি স্বপ্ন দেখবো এরকম একটা চরিত্র, যেটা আমার স্বপ্নের চরিত্র, তিনি আমাকে দেবেন, কোনো ডিরেক্টর আমাকে দেবেন, আমি পয়সা নেব না। প্রডিউসার আপনাকে বলে দেবেন, আমি পয়সা নেব না, 1 পয়সা নেব না, শুধু আমাকে একটু নিয়ে যাবেন, শুটিংয়ে দিয়ে যাবেন, আর একটু খেতে দেবেন, ব্যাস, আমি পয়সা নেব না। কিন্তু সেই চরিত্রটা
আমাকে কোনো লেখক লিখবেন যে এমন একটা চরিত্র, যে চরিত্রটা তুমি কোনোদিন করোনি, এই দেখো এটা তোমার স্বপ্নের চরিত্র। যদি পাই তাহলে বলবো এটা আমার স্বপ্নের চরিত্র। এখনো পর্যন্ত পাইনি।